হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে ২০০০ সনের আইনটি রয়েছে, সেই আইনের সেকশন ২২ এবং এই যে ২২ সেকশনের মধ্যে ৩টি উপধারা রয়েছে, সেই উপধারা। এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অনেক কিছু বা আপনাদের মনে অনেক প্রশ্ন, যেটা আপনারা অনেক সময় যে ম্যাজিস্ট্রেটের জবানবন্দি বা 164 ইত্যাদি বিভিন্নভাবে আপনারা জেনে থাকেন বা আপনাদের প্রশ্ন, তেমনই হবে একটি জবানবন্দি যে ম্যাজিস্ট্রেট কর্তৃক লিখিত হয়, সেই জবানবন্দি সম্পর্কে আপনারা জানতে পারবেন। এই সেকশনটিতে বলা হয়েছে বা যে ক্ষমতা রয়েছে সেটি হচ্ছে যে ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জবানবন্দি নেওয়ার যে ক্ষমতা, সেই কথাটি এই সেকশনটিতে বলা হয়েছে। এই সেকশনটির যে প্রথম উপধারা রয়েছে এক, সেই একে বলা হয়েছে যে যদি পুলিশ কর্মকর্তা বা তদন্তকারী যে কোনো কর্মকর্তা ওই ঘটনাস্থলে কোনো আসামিকে ধৃত করবার জন্য বা কোনো কাজের জন্য যায় এবং ধৃত করে, এবং সেখানে যদি এমন কোনো ব্যক্তি বা সে ওই ঘটনা সম্পর্কে জানে, এখানে একটি টার্ম ব্যবহার করা হয়েছে আইনে যে ওয়াকেফ বহাল, এরকম একটি, বা সেটাকে আমরা ওকে বহাল বলি, অর্থাৎ ঘটনা সম্পর্কে যে জানে সেরকম কোনো প্রত্যক্ষদর্শী, অর্থাৎ আমরা আই উইটনেস যে বলি, এরকম আই উইটনেসের যদি কোনো প্রকারের সাক্ষ্য গ্রহণ করা প্রয়োজন মনে করে ওই অবস্থায় যে পুলিশ কর্মকর্তা বা কোনো তদন্ত কর্মকর্তা, তখন সে লিখিত আকারে বা যে কোনোভাবে অনুরোধ করবেন কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে তার সেই জবানবন্দিটি গ্রহণ করার জন্য, এবং এই উপধারাটিতে এই কথাটি বলা হয়েছে। পরবর্তী যে উপধারাটি রয়েছে ২, সেখানে বলা হয়েছে যে এই যে উপধারা ১ এর যে ব্যক্তিটি রয়েছে, সেই ব্যক্তিটির যে জবানবন্দি ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট গ্রহণ করবে, তখন তার যে ওই যে ঘটনাস্থল রয়েছে, সেই ঘটনাস্থলে এসেও ম্যাজিস্ট্রেট গ্রহণ করতে পারে, বা ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে না তার কোনো নির্ধারিত স্থানে বা তাকে নিয়ে আসার জন্য যদি বলা হয়ে থাকে, তাহলে সে ওইখানে গিয়েও তার জবানবন্দি রেকর্ড করতে পারে। এবং রেকর্ড করার পর ওই যে তদন্ত প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদন সহিত যে ট্রাইব্যুনালে দেওয়ার জন্য যে তদন্ত কর্মকর্তা রয়েছে, তার নিকট সরাসরি সেই প্রতিবেদন সহ সেই জবানবন্দি প্রেরণ করে দেওয়া হবে বা তাকে দিয়ে দেওয়া হবে। তার পরবর্তী যে উপধারাটি রয়েছে এবং সর্বশেষ উপধারাটি রয়েছে, সেখানে বলা হয়েছে যে এই যে উপধারা ১ এ যে তদন্ত বা প্রত্যক্ষদর্শীর যে জবানবন্দি গ্রহণ করা হলো, এবং সেই যে উপধারা ১ এর যে অপরাধ, সেই অপরাধ সম্বন্ধে যদি কোনো ট্রাইব্যুনালে যদি মামলা কার্য শুরু হয়ে যায়, এবং উপধারা ২ এর অধীনে যে জবানবন্দিটি গ্রহণ করা হলো বা প্রেরণ করা হলো, সেই ব্যক্তির যদি সাক্ষ্য প্রয়োজন হয় বা সাক্ষ্য প্রয়োজন দরকারি, তখন যদি দেখে ট্রাইব্যুনাল যে সেই ব্যক্তিটি মৃত্যুবরণ করেছে বা সে সাক্ষ্য দিতে অক্ষম হয়ে গিয়েছে, বা সে সাক্ষ্য গ্রহণ বা সাক্ষ্য দেওয়ার জন্য সে অবস্থায় নেই, এবং তাকে সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে উপস্থিত করা অনেকটা ব্যয়বহুল, বা বর্তমান যে অবস্থা রয়েছে ওই মামলা চলাকালীন অবস্থা, সেই সময়ের মধ্যে যদি ওই যে তাকে আনা, সেই আনাটা যদি তাকে মানে অবস্থার মধ্যে না থাকে, মানে তাকে কোনোভাবেই সাক্ষ্য গ্রহণের জন্য নেওয়া না যায়, তখন তাহলে কি হতে পারে? তখন বলা হয়েছে যে ওই যে উপধারা ২ এর যে সাক্ষ্যটি গ্রহণ করেছিল প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তখন সেই সাক্ষ্যটি ওই ট্রাইব্যুনাল গ্রহণ করতে পারে। এবং এখানে একটি শর্ত দেওয়া হয়েছে। শর্তটি হচ্ছে যে ওই যে ব্যক্তিটি যেহেতু যে সাক্ষ্যটা গ্রহণ করেছে বা জবানবন্দি দিয়েছে, সেই সাক্ষ্য বা সেই জবানবন্দি দিয়েই বিজ্ঞ আদালত বা ট্রাইব্যুনাল তাকে শাস্তি দিয়ে দিতে পারে, অর্থাৎ চূড়ান্ত প্রমাণ হিসেবে সেটি ধরা যাবে না। সেটি অবশ্যই বুঝতে পেরেছেন। এবং আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যে এই সেকশনটিতে অনেকগুলো টার্ম আছে যেগুলো সাধারণ মানুষজন বুঝতে পারে না, তারপরও আমি আমার যতটুকু সহজ ভাষায় বলার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। অনেক অনেক ধন্যবাদ।